কারণ একটা মেয়ে মানুষের সম্পূর্ণ দায়িত্ব একটা ছেলের। বিয়ে করার পর তার সম্পূর্ণ সব কিছু দিতে পারলে কোনো মেয়ে চায় না যে বাইরের লাইফে এসে এভাবে কষ্ট করুক, গার্মেন্টস করুক। আর আমার কি এত হয়ে গেছে, আমার দরকার আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাসায় থাকবো, তার সেবা যত্ন করবো, আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করবো, বাচ্চা দেখাশোনা করবো। আমি কেন এই বাইরের লাইফে এসে এত কষ্ট করবো? আপনারাই বলেন। আচ্ছা, তবে এখন কি আপনার সাথে তার যোগাযোগ হয় বা কথা হয়? তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না বা তার কোনো কথা হয় না। বা যে সন্তানটা তার, সে কখনো একটা টাকা এই সন্তানের পিছনে তার নাই। এই যে আমি এত কষ্ট করে বাচ্চা বয়সে, ওই বয়সে আমার কেউ জবও দিব না। আমি এত বড় একটা পরীক্ষার মধ্যে পড়ছি, উপরে একমাত্র আল্লাহ পাক জানে। তো আমি ওই বয়সে আমার শিশু বাচ্চা রেখে, দুধের বাচ্চা রেখে আমি ঢাকা আসছি। আসা প্রথমত আমি গার্মেন্টস জব নিব, গাজীপুরে আসছিলাম। তো তখন নতুন আরও ছোটো ছিলাম, বুঝতে পারি নাই। তো আমাকে এক ছেলে গার্মেন্টসের কথা বলে বিক্রি করে দিয়েছিল। তো এটা হচ্ছে খিলগেট হচ্ছে যমুনা ফিউচারের ওদিকে একটা মানে হোস্টেলের ওইদিকে বিক্রি করে দিয়েছিল চাকরির কথা বলে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না। কিন্তু শিক্ষিত থাকার কারণে আমি জায়গাটা হোটেল দেখার কারণে আমার খুব খারাপ লাগলো যে আমার সাথে এটা কী হচ্ছে, আর কেন বা এরকম হচ্ছে, আল্লাহ কেন আমার কপালে এরকম কিছু লেখা। আচ্ছা। দর্শকদের কাছে আজকে আমি আমার জীবন কাহিনী উপস্থাপন করব। অবশ্যই দেখে যদি ভালো লাগে, আশা করি আমার লাইফে যা ঘটে গেছে হয়তোবা অনেক লাইফের সাথে মিল নাও থাকতে পারে। আশা করি ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখবেন, মা বাবা ভাই বোন অনেকেই ভিডিওটা দেখবেন, তো অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বা অনেক কিছু থেকে আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন। আমি মনে করি আমার লাইফে যা হয়েছে আর যেন কারো এরকম না হয়, বা আমার মতো ভুল আর কেউ যেন না করে। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 4-5-এ পড়ি, তখন থেকে আমাদের খুব কষ্টের সংসার ছিল। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে। আমার বাবা ক্রমবশত কোনো কারণ সমতের কারণে একটা পারিবারিক মামলায় জড়িয়ে গেছিল। তখন আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছিলো, একটা মামলার সাথে জড়িত ছিল। তখন আমাদের ফ্যামিলিতে খুব হিমশিম খেয়ে এসেছিল, দেখার মতো কেউই ছিল না। হ্যাঁ, আমার নানাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, কিন্তু কিছু করার নাই। নিজের বাবার বা নিজেদের যদি কিছু না থাকে তাহলে অপরের কোনো কিছুতে গুণ দেয় না, এটা অবশ্য আমরা সবাই জানি। তো তখন আমি ছিলাম 7 থেকে 8 বছর বয়স। তখন আমার বাবা যখন চলে গেছিল, তখন আমি, আমার ছোট ভাই, 3 বছর বয়স, আমার মা অনেক কষ্ট করে কাজ করছি, মানে সংসার চালাইছি। আমার আম্মু আমার নানাদের দ্বারে যায় নাই, কারণ আমার নানাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল। এই পরিস্থিতিতে কিভাবে যে আমার নানাদের কাছে যায় দাঁড়াবে বা কিভাবে সমাজে মুখ দেখাবে, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কি। তো কি বলবো, হয়তো বা কারণবশত অনেক কিছু মানুষের লাইফে ঘটে যায়। তখন আমার ফ্যামিলি, আমার মা বাসায় রান্না করতো, আর আমি, আমার যে দাদুরা ছিল, তাদের যা কিছু ছিল ছেলে মানুষের মতো, মানে আমি একটা মেয়ে হয়ে, আমি যে একটা মেয়ে, কখনোই আমি এরকম কিছু মাথায় নিয়ে কাজ করি নাই। মানে যে কাজ করা সম্ভব ছিল, অনেক কষ্ট করে ছোটোবেলার থেকে আমি আমার ফ্যামিলির ভার আমি আমার গায়ে মানে দায়িত্ব নিয়ে নিয়েছি। যখন আমার বাবা 6 মাস মতো জেলখানা ছিল, তখন আমি কি করব, আমি ছোট ছিলাম। আমার মায়ের কথা চিন্তা ভাবনা করে যে বাইরে যাবে কে কী বলবে, তো সেক্ষেত্রে আমি বাচ্চা, আমি গেলে হয়তো বা কেউ কিছু মনে করবো না। তো আমি প্রয়োজনে মানুষের দাঁত থেকে অনেক কিছু, যেটা মানুষ অনেক সময় পারে না, তখন মানুষ আমি অনেক জিনিস আয়না দিছি, আয়না দেওয়া যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে অনেক সময় আমার সংসারের বাজার করছি আমি। মানে সব কিছু থাকতেও ছিল না, কারণ আমার সংসারের যে মেন হেড আমার বাবা ছিল, সে একটা চক্রান্ত বইরা একটা কেসে পড়ছিল। তখন আমার বাবার পুলিশে ধরে নিয়ে গেছিলো। তো আমি মনে করি আমাদের মতো এরকম, যাই হোক, এরকম চক্রান্ত শিকার যেন আর কেউ না হয়। আর এভাবে এত অল্প বয়সে, ছোট বয়সে যেন আমার মতো কেউ দায়িত্ব কাঁধে কেউ না তুলে নেয়।
আপনি ফ্যামিলিতে আপনি কয় ভাই বোন আপনার? আমার ফ্যামিলিতে এক ভাই, বর্তমান 2 বোন। ছোট বোনটা, আমার ছোট ভাইটা আমার 3 বছরের ছোট, আর বোনটা আমার 13 বছরের ছোট। তা আমি সবার বড় ছিলাম। তখন অনেক কষ্ট করে আমি আমার সংসারটা আমি চালাইছি। তারপর আমার মারে বাইরে যেতে দেয় নাই, কারণ আমার আম্মুর কম বয়সে আমি ছিলাম, বা আমার আম্মুর আমার সমাজের মানুষ খারাপ কথা বলবো, বা আমার নানারা ছোটো করবো, এই জন্য আমি তাদের বাইরে যাইতে দেয় নাই। তো আমি একটা ছেলের মতো আমার সংসারের কাজ করছি। যখন একটু বুঝতে শিখছি, তখন বড় হওয়ার পর পড়াশোনা করছি, পাশাপাশি হাঁস মুরগি এগুলো পালছি, পাইলে আমার নিজের খরচ আমি নিজেই চালাইছি। আমার বাবা যখন আসছে তখন আমাদের ভাঙ্গা সংসার, কারণ সব কিছু একটা মামলা হলে আপনারা জানেন যে যত কিছু থাকুক মামলার পিছনে দৌড়াইলে অনেক কিছু নষ্ট হয়। তখন আমাদের 50-60 মণ ধান পাইতো, মানে অনেক গোছালো সাজানো গোছানো একটা ফ্যামিলি ছিল। তখন কি বলবো, মানুষের চক্রান্তে পড়ে আমাদের সাজানো গোছানো সংসারটা ভাঙে গেছে। তারপর আমার বাবা এক ঋণ হয়ে গেছিলো। আমার বাবা একলা সংসারটা সামলাইতে পারতেছিল না। তো আমার বড় কোনো ভাই ছিল না। আমি মেয়ে হিসাবে ছেলের মতো করে আমার বাবার সাথে আমি হেল্প করছি, সবসময় বাবার আমি সহযোগিতা করছি। কিন্তু এই ধাপ পাড়ি দিয়া, অনেক কষ্ট করে পাড়ি দিয়া একটু যখন সফলতা দিয়ে আসছি, তখন ক্লাস 8-এ পড়ি। তখন এক ছেলের চক্রান্ত পড়ে, মেয়ে মানুষ কীভাবে কী করবো, ছেলে যদি হইতাম তাহলে হয়তো বা কারোর চক্রান্ত পড়তাম না। তো ছেলে আমাকে যেভাবে হোক কলা কৌশলে জোর করে বিয়ে করলো। বিয়ে করার পর সে আমাকে 4 মাস পর মানে যেভাবে হোক রাখলো, জোর জবরদস্তি করে রাখার পর আমি চিন্তা করলাম, থাক আমি একটা মেয়ে, ছোটোবেলায় তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা যেহেতু দায়িত্ব আমি কাঁধে নিয়েছি, তো যত কষ্টই হোক আমি এখানেই থাইকা যাব। কিন্তু দুঃখজনক বিষয় যে আমি যতই তারে মানে কেয়ার করি, সে যতই খারাপ হোক তারপরেও তারে আমি কেয়ার করি, মানে স্বামী হিসেবে মাইনে নিয়েছিলাম, কিন্তু সে আমার খুব টর্চার করতো। স্বামী হিসেবে মানিয়েছিলেন মানে মানে যেমন বিয়ের আগে স্বামী হিসেবে কীভাবে মানলেন? মানে বিয়ে হয়েছিল, তখন নিয়ে যে বিয়ে করছিল। আচ্ছা আচ্ছা। বিয়ে করার পর আমি মানে তখন সে যে আমাকে কীভাবে ইউজ করবে আমি বুঝতে পারিনি। স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, নেওয়ার পরে সে আমাকে প্রতিদিন মারধর করতো, প্রতিটা দিন মারধর করতো। সে মানসিক যন্ত্রণা দিত আমাকে খুব। তারপর আর কি করার, তারা আমি অনেক বুঝাইছি, দেখো এগুলো করা ঠিক না, আমি তো আর তোমাকে ইচ্ছা করে বিয়ে করি নাই, তুমি আমাকে বিয়ে করছো, আর আমরা তো তোমাদের মতো বড় লোক না যে তোমার আমি বিয়ে করছি বা আমি এত কিছু দিতে পারবো। আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল আমার বাবা আমাকে দিয়েছিল। তারপর সে সবগুলা বেচা খায়া সব কিছু বেশি আসে বিক্রি করে দিল। দেওয়ার পরে আমি তাকে তারপরও 50,000 টাকা দিয়েছিলাম বিজনেস করার জন্য। তাও সে টাকা নিয়ে যা নষ্ট করে দিছে। তারপরে দুর্ভাগ্য, কী করবো আর, সেখানে পরবর্তী আবার টাকার জন্য চাপ দিত, বলতো তোর বাবার বাড়িতে টাকা নিয়ে আয়। দেখেন এমনি আমাদের টানাটানি সংসার যাই ছিল ভালো ছিল, একটা দুর্ঘটনাবশত টানাটানি সংসার হয়ে গেছে। তাহলে আপনারাই বলেন আমি কীভাবে তারা আর হেল্প করবো, আর কীভাবে দিব? আর সে যদি চাইতো অবশ্যই সে সফলতা অর্জন করতে পারতো, কিন্তু সে তা না করছে। তা না করে সে টাকাগুলো নষ্ট, এত কষ্টের টাকা সে নষ্ট করে দিয়া সে আমার টর্চার করতো। কিভাবে নষ্ট করছে টাকাগুলো? সে মানে আজে বাজে খরচ করে নষ্ট করে দিছে। ঠিক মতো বাজার খরচ করতো না, খাইতে দিত না, পড়তে দিত না, মানসিক যন্ত্রণা দিত। তারপরে নিজে যে কাজ করবে তা তো করতোই না। আমি যদি বলতাম তাহলে আমি যাই, চলো তোমার আমি হেল্প করি, এখানকার জামানায় এমন মেয়ে কখনো পাইব না আমি মনে করি। আমি একটা মেয়ে হয়ে তারা বলছি চলো আমরা ঢাকা যাই, যাই দুজনে চাকরি করি, করে তুমিও কাজ করো, আমি প্রয়োজনে আমি তোমার কাজ করে খাওয়াবো, তারপর চলো। তো এখন সে কোথায় আছে, মানে আপনার সাথে আছে না? না, এখন সে আমার সাথে নাই, এখন তার বাড়িতে আসে সে। তারপরে যে একটা বাচ্চা হলো, মানে ওই 4 মাস থাকাতেই আমি অনেক ছোটো ছিলাম, বুঝতে পারি না একটা বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়ার পর আমি কি করব এখন, আমি তো আর খারাপ কিছু করে বাচ্চাটা হয় নাই, তার সাথে বিয়ের জন্যই বাচ্চাটা হয়েছে। তো অনেকে বলছে যে তুই তার কাছে থাকবি না, তাহলে কেন তার বাচ্চাটা রাখবি? কিন্তু যে নারী জাত, মায়ের জাত যে বুঝে, সে কখনো তার সন্তান নষ্ট করতে চায় না।
তো দেখেন আমি 14 বছর বয়সে বাচ্চাটা জন্ম দিলাম, আমি নষ্ট করলাম না 4 মাস, মাত্র 4 মাস থেকে। তা আমি আল্লাহর কাছে একটাই অনুরোধ বা দর্শকদের কাছে অনুরোধ, আমি কী অপরাধ করছি যে যার জন্য সে আমার লাইফের সাথে এমন করলো, প্লাস একটা বাচ্চা হইলো, সে আমার একটা বিন্দু পরিমাণ খরচও দেয় না, প্লাস এই বাচ্চাটা যে হয়েছে আমি কীভাবে তার, আমি একটা বাচ্চা আরেকটা বাচ্চা, আমার বাচ্চার মধ্যে দিয়ে আরেকটা বাচ্চা হয়ে গেছে, সে কীভাবে হইলো বা কেন হইলো সে কখনো খোঁজও নিল না। সে আমারও একটা টাকাও দিয়ে তো দূরের কথা, তারই তো রক্তের সন্তান, সে কখনো দেখতেও আসে নাই, একটা টাকাও দাঁড়িয়ে দেয় নাই। আপনার এমনিতে কোথায়, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর। ফরিদপুর, আচ্ছা। হ্যাঁ। কোন কোন থানা এটা? এটা হয়েছে মধুখালী থানা। ও, আর এই যে আপনাদের সংসার যে ভেঙে গেল, এর মেন কারণটা কি ছিল আসলে? মেন কারণটা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি কিছুই জানি না এই বিষয়ে। মানে তার একতরফা, তার ভালো লাগছিল, সেই নিজে নিজে আমাকে বিয়ে করছিল, করে সে নিজে আবার এরকম কিছু করে মানে সে টর্চার করছে, যার জন্য আমি চলে আসতে বাধ্য হয়েছি। কারণ একটা মেয়ে মানুষের, মূলত একটা মেয়ে মানুষের সম্পূর্ণ দায়িত্ব একটা ছেলের। বিয়ে করার পর তার সম্পূর্ণ সব কিছু দিতে পারলে কোনো মেয়ে চায় না যে বাইরের লাইফে এসে সে এভাবে কষ্ট করুক, গার্মেন্টস করুক। আর আমার কি এত হয়ে গেছে, আমার দরকার আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাসায় থাকবো, তার সেবা যত্ন করবো, আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করবো, বাচ্চা দেখাশোনা করবো, আমি কেন এই বাইরের লাইফে এসে এত কষ্ট করবো? আপনারাই বলেন। আচ্ছা, এটা এখন কি আপনার সাথে তার যোগাযোগ হয় বা কথা হয়? তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না বা তার কোনো কথা হয় না, বা যে সন্তানটা তার, সে কখনো একটা টাকা এই সন্তানের পিছে তার নাই। এই যে আমি এত কষ্ট করে বাচ্চা বয়সে, ওই বয়সে আমার কেউ জবও দিব না, আমি এত বড় একটা পরীক্ষার মধ্যে পড়ছি, উপরে একমাত্র আল্লাহ পাক জানে। তো আমি ওই বয়সে আমার শিশু বাচ্চা রেখে, দুধের বাচ্চা রেখে আমি ঢাকায় আসছি। আসে প্রথমত আমি গার্মেন্টস জব নিব, গাজীপুরে আসছিলাম। তো তখন নতুন আরও ছোটো ছিলাম, বুঝতে পারি নাই। তো আমাকে এক ছেলে গার্মেন্টসের কথা বলে বিক্রি করে দিয়েছিল। তো এটা হচ্ছে খিলক্ষেত হচ্ছে যমুনা ফিউচার ওইদিকে একটা মানে হোস্টেলের ওইদিকে বিক্রি করে দিয়েছিল চাকরির কথা বলে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো শিক্ষিত থাকার কারণে আমি জায়গাটা হোটেল দেখার কারণে আমার খুব খারাপ লাগলো যে আমার সাথে এটা কী হচ্ছে, আর কেনই বা এরকম হচ্ছে, আল্লাহ কেন আমার কপালে এরকম কিছু লেখা।